তো আমরা আগের দিনকে 10 পর্যন্ত করেছিলাম, 11টা সম্পাদ্য আমি স্কিপ করে যাচ্ছি। 12র একের অঙ্কটা যারা পেরেছো মিলিয়ে নাও, যারা পারোনি দেখে নাও। কি বলছে দেখো, x secant square 45 degree into cosec square 45 degree plus 2 sin 60 degree plus sin 30 degree is equal to proof করতে সমাধান করতে দিয়েছে equal to tan 60 degree। এটা আশা করি সবার হয়েছে, আশা করি। তো sec 45 এর ভ্যালু কত জানি আমরা, cos 45 এর ভ্যালু 1/√2, তাহলে sec 45 এর ভ্যালু √2। সিমিলার ওয়েতে cosec 45 এর ভ্যালু √2। দেন sin 60 এর ভ্যালু হচ্ছে √3/2, sin 30 এর ভ্যালু হচ্ছে হাফ, tan 60 হচ্ছে √3। তাহলে √2 হোল স্কয়ার 2, √2 হোল স্কয়ার 2, আর এদিকে হচ্ছে 2 ইনটু, যদি বা 2 দিয়ে যদি গুণ করে দেওয়া যায়, 2 দিয়ে √3/2 কে গুণ করলে √3 হয়, 2 এর সঙ্গে হাফ গুণ করলে 1 হয়, আর ওদিককার √3 এদিকে আসলে মাইনাস √3 ইকুয়াল টু 0, মাইনাস √3 প্লাস √3 কেটে যাচ্ছে, তাহলে এখানে হচ্ছে 4x ইকুয়াল টু -1, and therefore x ইকুয়াল টু হচ্ছে আমাদের -1/4। তাহলে এটা হচ্ছে আমাদের নাম্বার 1 গেল। নাম্বার 2 দেওয়া আছে, নাম্বার 2 দেওয়া আছে 1 প্লাস cos স্কয়ার আলফা ইজ ইকুয়াল টু সেকেন্ড স্কয়ার আলফা হলে প্রমাণ করতে হবে sin স্কয়ার আলফা প্লাস sin আলফা ইকুয়াল টু 1। তো প্রথম কথা, এখান থেকে আমরা যেটা লিখতে পারি সেটা হচ্ছে cos স্কয়ার আলফা ইজ ইকুয়াল টু সেকেন্ড স্কয়ার আলফা মাইনাস 1, and then এটা মানে হচ্ছে tan স্কয়ার আলফা আমাদের চেয়েছে কি sin স্কয়ার আলফা প্লাস sin আলফা। তো এটাকে আমরা লিখতে পারি sin স্কয়ার আলফা বাই cos স্কয়ার আলফা। তাহলে এটাকে লেখা যায় cos টু দি পাওয়ার 4 আলফা is equal to sin স্কয়ার আলফা। আমার চেয়েছে sin স্কয়ার আলফা প্লাস sin আলফা ইকুয়াল টু 1। তো এটাকে তো আমরা cos স্কয়ার আলফার হোল স্কয়ার লিখতেই পারি। cos স্কয়ার আলফাকে আমরা 1 minus sin স্কয়ার আলফা, 1 minus sin স্কয়ার আলফা মানে 1 minus sin to the power 4 alpha is equal to sin square alpha।
আচ্ছা, যেটা এখান থেকে ছেড়ে এসেছিলাম আমরা, অ্যাকচুয়ালি এখান থেকে কোনাকুনি গুণ করলে, ক্রস মাল্টিপ্লিকেশন করলে cos টু দি পাওয়ার 4 আলফা ইজ ইকুয়াল টু সাইন স্কোয়ার আলফা। তার মানে cos টু দি পাওয়ার 4 আলফাকে আমরা cos স্কোয়ার আলফার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু সাইন স্কোয়ার আলফা। cos স্কোয়ার আলফা বোথ সাইড স্কোয়ার রুট করে দিচ্ছি, প্লাসটা নিচ্ছি, তাহলে cos স্কোয়ার আলফা ইকুয়াল টু সাইন আলফা। cos স্কোয়ার আলফাকে আমরা 1 মাইনাস সাইন স্কোয়ার আলফা লিখতে পারি ইকুয়াল টু সাইন আলফা। তাহলে এই মাইনাস সাইন স্কোয়ার আলফা যদি ডান দিকে যায় তাহলে প্লাস সাইন স্কোয়ার আলফা হয়ে যাবে, প্লাস সাইন আলফা তো ছিলই আমাদের। তাহলে আমাদের আলটিমেটলি এটাই প্রমাণ করতে দিয়েছিল, যেটা আমাদের প্রমাণ হয়ে গেল। নাম্বার 3 যেটা বলছে যে আলফা বিটা পরস্পর পূরক কোণ, তার মানে আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি। তো এখানে আমরা লেফট হ্যান্ড সাইডটাকে নিচ্ছি। লেফট হ্যান্ড সাইডে আমাদের আছে 1 মাইনাস সাইন স্কোয়ার আলফা ইন্টু 1 মাইনাস কস স্কোয়ার আলফা ইন্টু 1 প্লাস কট স্কোয়ার বিটা ইন্টু 1 প্লাস ট্যান স্কোয়ার বিটা, এটা ইজ ইকুয়াল টু 1 দেখাতে বলেছে। তো 1 মাইনাস সাইন স্কোয়ার আলফা যেটা হয় সেটা কস স্কোয়ার আলফা আগে লিখি, 1 মাইনাস কস স্কোয়ার আলফা যেটা হয় সেটা সাইন স্কোয়ার আলফা লিখি, 1 প্লাস কট স্কোয়ার থিটা হচ্ছে কোসেক স্কোয়ার বিটা হয় সেটা আগে লিখি, আবার 1 প্লাস ট্যান স্কোয়ার বিটা হচ্ছে সেকেন্ড স্কোয়ার বিটা সেটা লিখি। এবার সব কটাকে একদিকে নিয়ে যাই, একদিকে মানে আলফা, সব কটাকে আমি আলফাতে নিয়ে আসছি। তো এইখান থেকে আমরা যেটা লিখতে পারি সেটা হচ্ছে বিটা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস আলফা। তো যেখানে যেখানে আমার বিটা আছে সেখানে সেখানে আমি 90 ডিগ্রি মাইনাস আলফাকে লিখছি, বাকিগুলো আমার যেমন আছে সেরকম থাকলো। cos স্কোয়ার আলফা ইন্টু সাইন স্কোয়ার আলফা ইন্টু কোসেক স্কোয়ার 90 মাইনাস বিটা ইন্টু সেকেন্ড স্কোয়ার 90 মাইনাস আলফা, অ্যাকচুয়ালি বিটা নয়, বিটার জায়গায় আমরা এখানে 90 মাইনাস আলফা বসাচ্ছি, এখানেও আমরা 90 মাইনাস আলফা বসাচ্ছি। তাহলে আলটিমেটলি আমাদের কত হচ্ছে, এখান থেকে পাচ্ছি আমরা cos স্কোয়ার আলফা ইন্টু সাইন স্কোয়ার আলফা কোসেক 90 minus theta that is sec, sec 90 minus theta that is cosec। দেখো সাইন আর কোসেক কেটে যায়, মানে কেটে যায় মানে 1 হয়ে যায়, cos আর sec 1 হয়ে যায়, মানে আলটিমেটলি 1 into 1 and that is equal to 1। তো আশা করি বোঝা গেছে। তো নেক্সট পেজে যাই। নেক্সট অঙ্ক কি দিয়েছে দেখি, নাম্বার 13 এর। তো নাম্বার 13 বলছে নদীর পাড়ের সঙ্গে লম্বভাবে একটা সেতু আছে। তো নদীর পাড়ের সঙ্গে লম্বভাবে একটা সেতু থাকার অর্থ হচ্ছে এটা যে স্ট্রেট লাইনে যদি আমরা ফিগারটাকে ড্র করতে চাই, তাহলে আমার ধরা যাক এই হচ্ছে সেই নদী আর এই হচ্ছে আমার সেই সেতু, লম্বভাবে আছে বলেছে, এই হচ্ছে আমার সেই সেতু। সেতুটির এপারের প্রান্ত থেকে নদীর পাড় ধরে কিছু দূর গেলে, নদীর পাড় ধরে আমি এদিকেও যেতে পারি, আমি এদিকেও যেতে পারি, এটা কোনো ব্যাপার না, আমি এদিকে যাচ্ছি, গেলে সেতুর অপর প্রান্তটি 45 ডিগ্রি কোণে দেখা যায়। তাহলে আমাদের নদীর পাড় ধরে কিছুটা এলাম, এতটা এলাম, আসার পর দেখলাম যে সেতুটার অপর প্রান্তটা 45 ডিগ্রি কোণে দেখা যাচ্ছে, অর্থাৎ এই অ্যাঙ্গেলটা হচ্ছে আমাদের 45 ডিগ্রি। পাড় ধরে আরো 400 মিটার দূরে সরে গেলে, আরো এখান থেকে 400 মিটার দূরে সরে গেলাম, অর্থাৎ আমি যদি প্রথমত সেতুটাকে AB ধরি, প্রথমত পাড় ধরে C তে এসেছিলাম, তারপরে আবার D তে এলাম, তো এই C থেকে D এর যে ডিস্টেন্সটা, এই C থেকে D এর ডিস্টেন্সটা হচ্ছে এখানে 400 মিটার। D থেকে যখন আমরা আবার সেতুর এই অপর প্রান্তটা দেখছি সেটা 30 ডিগ্রি কোণে দেখা যাচ্ছে, এখান থেকে এটা আবার 30 ডিগ্রি কোণে দেখা যাচ্ছে, এটা 30 ডিগ্রি কোণে দেখা যাচ্ছে, অর্থাৎ এই অ্যাঙ্গেলটা হচ্ছে আমাদের 30 ডিগ্রি। তাহলে আমাকে প্রশ্ন করছে
যে সেতুটার দৈর্ঘ্য কত, অর্থাৎ AB কত এটা আমাকে বার করতে হবে। একটু দেখো মোটামুটি এই যেগুলো আমরা এই কালো দিয়ে যেগুলো ড্র করেছি সেইগুলোকে যদি তাড়িয়ে দিই, ধরো এই যে জিনিসগুলো এইগুলোকে যদি আমরা না রাখি, তাহলে এই ছবিটা কিন্তু আমাদের একদম এরকম টাইপের ছবি কিন্তু আমরা আগে করিনি যে তা নয়, জাস্ট ওই সেই খুঁটি ছায়ার দৈর্ঘ্য এরকম ভাবে কিন্তু আমরা কাজটা করেছি। দেখো ভেবে দেখো, তো এখানে দুটো ত্রিভুজ আছে দেখতেই পাচ্ছ, একটা এবিসি একটা এবিডি। তো এই যে যা এখানে লেখা হলো সেই কথাগুলো ভাষায় লিখে দেবে তোমরা। ধরি এবি সেতু পার বরাবর সি থেকে অপর প্রান্তকে 45 ডিগ্রি কোণে দেখা যায়, আরো 400 মিটার সরে গিয়ে ডি থেকে 30 ডিগ্রি উন্নতি কোণে দেখা যাচ্ছে। প্রথমত এখানে যেটা পাচ্ছি আমরা সেটা হচ্ছে প্রথমত ত্রিভুজ এবিসি থেকে পাই, ত্রিভুজ এবিসি থেকে ত্রিভুজ এবিসি থেকে কত পাচ্ছি আমরা, AB by BC, AB by BC is equal to tan 45 ডিগ্রি। তো tan 45 ডিগ্রির মান তো আমরা জানি, AB by BC tan 45 ডিগ্রির মান 1। তো এখান থেকে আমরা AB is equal to BC বা BC is equal to AB এটা বের করে রাখলাম, 1 নম্বর। আরেকটা ত্রিভুজ হচ্ছে ABD, ত্রিভুজ ABD থেকে এখান থেকে এটা পাবো, এটা হচ্ছে AB by BD is equal to tan 30 ডিগ্রি। তো tan 30 ডিগ্রির ভ্যালু তো আমরা জানি, AB by BD tan 30 হচ্ছে 1 by √3। তাহলে এখান থেকে আবার যদি ক্রস মাল্টিপ্লিকেশন করি তাহলে BD is equal to AB into √3। এটা হচ্ছে আমাদের 2 নম্বর। তাহলে আমরা যদি এই ছবি থেকেই দেখতে পাচ্ছি যদি BD থেকে BC কে বিয়োগ করা যায়, যদি আমরা BD থেকে BC কে বিয়োগ করি তাহলে কত পাবো, 400 পাবো। ছবি তাই বলছে আমাদের। BD মানে হচ্ছে BD মানে ধরো হচ্ছে এইখান থেকে শুরু করে BD বলতে এতটা, তার থেকে ভুল করলাম দাঁড়া, BD মানে হচ্ছে এইখান থেকে এতটা, তার থেকে যদি BC কে বাদ দিয়ে দিই তাহলে কত পড়ে থাকছে CD, আর CD মানেই তো 400। তো এবার বসিয়ে দিই ভ্যালুগুলো। BD এর ভ্যালু হচ্ছে AB √3, BC এর ভ্যালু তো AB ইকুয়াল টু 400। তো এখান থেকে আমরা যেটা দেখতে পারি AB কমন যাচ্ছে আমাদের, AB কমন গেলে পড়ে থাকছে √3 minus 1 and that is equal to 400. Therefore AB is equal to 400 by √3 minus 1। যদি হরের কোঅর্ডিনেশন করা যায়, হরের কোঅর্ডিনেশনটা করে দিই আমরা, √3 plus 1 দিয়ে আমরা ওপরে নিচে গুণ করে দিই, তাহলে আমরা পেয়ে যাব কত, নিচে পেয়ে যাব হচ্ছে 3 থেকে 1 বিয়োগ 2, উপরে হচ্ছে 400 √3 plus 1, 2 দিয়ে এটাকে কাটলে 200, তাহলে হয়ে যাচ্ছে 200 into √3 plus 1 মিটার। √3 ভ্যালু দিয়েছে নাকি দেখো, দেয়নি, তাহলে √3 ভ্যালু পরেরটাতে দিয়েছে। এটা যেহেতু √3 ভ্যালু দেয়নি তাই বসাতেও পারো না বসাতেও পারো, যদি সময় থাকে বসিয়ে দাও। 1.732 plus 1, তাহলে 1.732 মানে হচ্ছে 2.732, 2 দিয়ে গুণ করলে 4, 6, 14, 5, দুটো শূন্য, 3 ঘর আগে দশমিক, এত মিটার প্রায় কথাটা তখন অবশ্যই আমাকে লিখতে হবে যেহেতু √3 ভ্যালুটা আমরা বসাচ্ছি। আশা করি বোঝা গেছে। যদি কেউ না বুঝতে পারো সে বলতে পারো। চলে আসি নাম্বার 2। সূর্যের উন্নতিকোণ 45 ডিগ্রি থেকে বৃদ্ধি পেয়ে 60 ডিগ্রি হলে খুঁটির ছায়ার দৈর্ঘ্য 3 মিটার কমে যায়। একই স্ট্রাকচারের অঙ্ক, দুটো অঙ্ক সেম স্ট্রাকচারের। এখানেও ঠিক একইভাবে একটা খুঁটি আছে,
খুঁটিটার ছায়ার দৈর্ঘ্য কমে যাচ্ছে। প্রথমে ছিল সেটা 45 ডিগ্রি, মোটামুটি ধরো এরকম হচ্ছে 45 ডিগ্রি, এই তারপরে সেটা হচ্ছে 60 ডিগ্রি। তাহলে উন্নতি কোণটা বেড়ে যাচ্ছে সূর্যের। এইটা ছিল আমাদের 45 ডিগ্রি, তারপরে এটা হচ্ছে আমাদের 60 ডিগ্রি। ধরে যাক একটা খুঁটি হচ্ছে এবি, প্রথমে তার ছিল হচ্ছে বিসি, তারপরে এটা কমে চলে এলো ডিতে। দেখো একই ছবি, একই জিনিস, সে এইখান থেকে এইটা দিয়েছে 3 মিটার, এখান থেকে এটা 3 মিটার, সে একই রকম ভাবে বলেছে খুঁটিটা উচ্চতা কত, এবি দৈর্ঘ্য কত। তাহলে একই অঙ্ক 45-30, তার জায়গায় 60-45, 400 জায়গায় 3, এটা তোমরা বাড়িতে করবে যদি না পেরে থাকো। আশা করি পেরেছো সবাই। তো নেক্সট পেজে যাই আমরা। নেক্সট অঙ্ক কি দিয়েছে আমাদের 14 এর? তো 14 এরটা কি বলেছে দেখো, 14 এরটা বলেছে কি আমাদের 42 ডেসিমিটার দৈর্ঘ্যের ধার বিশিষ্ট একটা নিরেট কাঠের ঘনক থেকে সবচেয়ে কম কাঠ নষ্ট করে যে নিরেট লম্ববৃত্তাকার শঙ্কু পাওয়া যাবে তার আয়তন কত। তো নিরেট কাঠের ঘনক আছে, সেখান থেকে আমাকে একটা শঙ্কু তৈরি করতে হবে। তো নিরেট কাঠের ঘনক মাথায় রাখতে হবে, ঘনক আছে কিন্তু। তো আমরা ছবিটা এরকম ভাবে আঁকতে পারি, ধরো যেহেতু ঘনক বলছে, ধরো এই হচ্ছে সেই নিরেট কাঠের ঘনকটা। তো এখান থেকে যদি আমাকে একটা শঙ্কু তৈরি করতে হয়, তো ন্যাচারালি আমাকে শঙ্কুর এই যে নিচটা, এই শঙ্কুর ভূমিটা, এই হচ্ছে আমাদের তার ভূমি হলো, আর এখান ঠিক মিডল পয়েন্ট থেকে আমাকে শঙ্কুটা হবে, এরকম জিনিসটা আসবে, এই হচ্ছে শঙ্কুটা আমাদের হবে, বুঝতেই পারছো। তাহলে এবার আমাকে বলছে যে সবচেয়ে কম কাঠ নষ্ট করতে, তার মানে এই যে নিচের এই যে বৃত্তটা, এই বৃত্তটা দেখো আমি তো আরো ছোট করতে পারি, নিচের বৃত্তটা তো আমি আরো ছোট করতে পারি, এইটুকুনি করতে পারি, কিন্তু এইটুকুনি করলে কি হবে, আমার বেশি কাঠ নষ্ট হবে। তাহলে সবচেয়ে কম কাঠ নষ্ট হবে একমাত্র নিচের এই শঙ্কুর যেটা ভূমি, সেটা বৃত্তটা এই ঘনকের 4টে বাহুকে স্পর্শ করতে হবে, তবেই সবচেয়ে কম কাঠ নষ্ট হবে, তাছাড়া কিন্তু বেশি কাঠ নষ্ট হবে। তাহলে এইটা দৈর্ঘ্যটা কত দিয়েছে, এই দৈর্ঘ্যটা দিয়েছে হচ্ছে আমাদের 42 ডেসিমিটার। তো সবটাই 42 ডেসিমিটার। তাহলে এখানে আমরা লিখতে পারি এটাই, যে সবচেয়ে নাম্বার 1, সবচেয়ে কম কাঠ নষ্ট করে যে শঙ্কু পাওয়া যাবে তার ভূমির ব্যাস, ভূমির ব্যাস কত হবে না, তো 42 ডেসিমিটার। তাহলে ভূমির ব্যাস যদি এটা হয়, তাহলে ব্যাসার্ধ কত হবে, ব্যাসার্ধ হবে
21 ডেসিমিটার। আর উচ্চতা তো 42 ডেসিমিটারই হবে, উচ্চতা হবে 42 ডেসিমিটারই, কারণ উচ্চতা তো এইটা, এইখান থেকে শুরু করে এটা উচ্চতা, তো সেটা তো এই ঘনকের বাহুর দৈর্ঘ্যের সঙ্গে সমান হবে, এটা হবে উচ্চতা। তাহলে ব্যাসার্ধ পেয়ে গেছি, উচ্চতা পেয়ে গেছি, চেয়েছে আয়তন। তো তাহলে আয়তন কত হচ্ছে বলো? শঙ্কুর আয়তন তো আমরা জানি 1/3 পাই r স্কোয়ার ইন্টু h, এত ঘন ডেসিমিটার, এত ঘন ডেসিমিটার। কোনো ভ্যালু ট্যালু দিয়েছে পাইটার, যে নিরেট সমৃদ্ধ শঙ্কু, তার জাস্ট শঙ্কুটার আয়তনই চেয়েছে আমাদের। তো এবার জাস্ট ক্যালকুলেশন করবো, যা হবে তাই। 22/7 ইন্টু 21 ইন্টু 21 ইন্টু 42, 3721। এবার জাস্ট এটাকে গুণ করবে, যা হয় তাই উত্তর। গুণটা আমি তোমাদের জন্য রেখে দিলাম। এত ঘন ডেসিমিটার করেই দিই। 19,404। 19,404 22 গুণ 21 গুণ 42, তাই তো? 19,404। বেশ, তাহলে 19,404 ঘন ডেসিমিটার, এটাই হচ্ছে আমাদের উত্তর। না বুঝতে পারলে বলতে পারো। নাম্বার 2 কি বলছে আগে পড়া যাক। একটা নিরেট লম্ব বৃত্তাকার লোহার দণ্ডের ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্য 32 সেন্টিমিটার আর দৈর্ঘ্য হচ্ছে 35 সেন্টিমিটার। দণ্ডটা গলিয়ে 8 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট আর 28 সেন্টিমিটার উচ্চতা বিশিষ্ট কতগুলি নিরেট শঙ্কু তৈরি করা যাবে? তো এটা যদি আমরা এখান থেকে নিয়ে আসি, এটা যদি আমরা 3D থেকে নিয়ে আসি, এখানে আছে কি বলেছে আমাদের, এখানে আমাদের বলেছে যে লোহার দণ্ডের ব্যাসার্ধ দিয়েছে আর দৈর্ঘ্য দিয়েছে নিরেট। তো ধরে যাক এই হচ্ছে সেই নিরেট যেটার ব্যাসার্ধ আর দৈর্ঘ্যটা দেওয়া আছে আমাদের। এরকম ভাবে থাক, জিনিসটা বোঝা যাবে। আর এখান থেকে আমরা যে শঙ্কুটা তৈরি করব, এক একটা শঙ্কু হচ্ছে, হ্যাঁ হ্যাঁ কিছু দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে না, যাবে ভিডিওটা পোস্ট হয়ে গেছে আপনার। ভিডিও পজ হয়ে আছে? হ্যাঁ স্যার, ভিডিও পজ নেই, ভিডিও পজ নেই, আমি করে দিচ্ছি, আমি দিচ্ছি। স্যার এবার ঠিক আছে স্যার। স্যার তাও দেখতে পাচ্ছি না তো। হ্যাঁ স্যার, আমিও দেখতে পাচ্ছি না। আমিও দেখতে পাচ্ছি না। স্যার ওই 1 নম্বর অঙ্কটা করলেন অত দূরই পর্যন্ত, তারপর আর কিছু দেখতে পাচ্ছি না। এবার দেখতে পাচ্ছিস? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ওইটা আমার শেয়ার করা ছিল না বলে দেখতে পাচ্ছিস না। আচ্ছা, তো এবার পড়ি এটা। এটার ব্যাসার্ধ দিয়েছে কত? ব্যাসার্ধের দৈর্ঘ্য 32 সেন্টিমিটার। তো ব্যাসার্ধ মানে তো এইখান থেকে শুরু করে এইটুকুনি, এটা দিয়েছে আমাদের 32 সেন্টিমিটার। আর এর দৈর্ঘ্য বলতে তো এই পুরোটা বোঝাচ্ছে আমাদের এইটা, সেটা কত বলেছে? 35 সেন্টিমিটার। এখান থেকে যেরকম ছোট ছোট যে শঙ্কু তৈরি করছি, 8 সেন্টিমিটার ব্যাসার্ধ, 28 সেন্টিমিটার উচ্চতা, এর ব্যাসার্ধ হচ্ছে 8 সেন্টিমিটার আর উচ্চতা যেটা এইটা, সেটা হচ্ছে কত? তো 28 সেন্টিমিটার। তো বোঝাই যাচ্ছে নিশ্চয়ই যে আমরা কি করতে চাইছি এখানে। তাহলে প্রথম কথা, ওই যে
লোহার দণ্ডের আয়তন কত হচ্ছে? লোহার দণ্ডের আয়তন হচ্ছে পাই আর স্কোয়ার ইন্টু এইচ, এত ঘন সেন্টিমিটার। আর প্রতিটি শঙ্কুর আয়তন কত? প্রতিটি শঙ্কুর আয়তন হচ্ছে গিয়ে 1/3 পাই আর হচ্ছে আমাদের 8 আর এইচ হচ্ছে 28, এত ঘন সেন্টিমিটার। এখন প্রশ্ন করছি যে এরকম কটা পাওয়া যাবে, তাই তো? তো ভাগ করে দিই। সুতরাং শঙ্কু পাওয়া যাবে এই পাই ইন্টু 32 ইন্টু 32 ইন্টু 35 বাই 1/3 পাই ইন্টু 8 ইন্টু 8 ইন্টু 28। তো পাই পাই কেটে গেল, 8 দিয়ে এটা 4, 8 দিয়ে এটা 4, 4 দিয়ে 7, 7 দিয়ে 5, এই তিনটাও ওপরে চলে যাবে, আলটিমেটলি পাওয়া যাবে 3 ইন্টু 20 মানে 60টি। তাহলে আমরা এখানে এরকম নিরেট লম্ব বৃত্তাকার চোঙ পাচ্ছি কটা? না 60টা। চলে আসি নাম্বার 3। নাম্বার 3 কি বলছে দেখো। এটা আমাদের আগের অঙ্কে কেটে দিলাম। একটি ঘনক, একটা গোলক, পৃষ্ঠতলের ক্ষেত্রফল সমান। তো ঘনকের বাহুর দৈর্ঘ্য ধরে নিয়ে একক, ঘনকের বাহুর দৈর্ঘ্য এ একক, গোলকের ব্যাসার্ধ ব্যাসার্ধের দৈর্ঘ্য আর একক। তার মানে প্রশ্নানুসারে আমরা কি বলতে পারি না, একটি ঘনক একটি গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল। তো ঘনকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল মানে সমগ্র তলের ক্ষেত্রফল 6a স্কোয়ার, আর গোলকের বক্র পৃষ্ঠতলের ক্ষেত্রফল মানে 4 r স্কোয়ার, এরা বলছে সমান। তাহলে দেখাতে হবে তাদের আয়তনের অনুপাত। আয়তনের অনুপাত, প্রথমটার আয়তন কত হবে? ঘনকের আয়তন a কিউব আর গোলকের আয়তন 4/3 পাই r কিউব। এখান থেকে আমরা একটুখানি ইয়ে করে নিই, থাক, ক্যালকুলেশন করা যায় তো থাক। এখান থেকে পাচ্ছি আমরা 3a কিউব বাই 4 পাই r কিউব। তো এখানে আমাকে যে কোনো একটাকে a কে ইন টার্মস অফ a দিয়ে রিপ্রেজেন্ট করতে হচ্ছে। হ্যাঁ, তাহলে এক্ষেত্রে a স্কোয়ার ইজ ইকুয়াল টু পাচ্ছি 4 পাই বাই 6 ইন্টু r স্কোয়ার। 2 দিয়ে এটা কাটলে 2, 2 দিয়ে এটা কাটলে 3, তার মানে a ইজ ইকুয়াল টু হচ্ছে রুট ওভার 2 পাই বাই 3 ইন্টু r। তাহলে এই এর জায়গায় এই ভ্যালুটা বসিয়ে দিচ্ছি। তাহলে 3 এর জায়গায় এই ভ্যালুটা বসানো মানে হচ্ছে রুট ওভার 2 পাই বাই 3 ইন্টু r তার হোল কিউব, নিচে হচ্ছে 4 পাই r কিউব।
তো কত পাচ্ছি, উপরে পাবো হচ্ছে 3 ইন্টু স্কোয়ার করলে 2π/3 আসবে, সঙ্গে আবার একটা রুট ওভার এটা থেকে যাবে, সঙ্গে আর কিউব, আর এখানে হচ্ছে 4πr³ r³ গেল, একটা পাই সরি একটা পাই গেল, 3 গেল, আলটিমেটলি যেটা পড়ে থাকছে √2π/2√3। কি প্রমাণ করতে যে দেখো তো, √11/√21, তাহলে আমাদের পাই গুলোকে ভাঙতে হচ্ছে। এবার পাই মানে কত, পাই মানে হচ্ছে আমাদের 22/7, আর নিচে হচ্ছে আমাদের 2√3, তাহলে উপরে হচ্ছে √44, নিচে হচ্ছে 2√21, মানে √7, আর √7টা নিচে নেমে আসবে, √7 আর √3, √21, এটা হচ্ছে 4 11 44, 4 বেরিয়ে আসলে 2, এখানে 11, নিচে 2√21, 2 কেটে যাচ্ছে, তার মানে আমরা যেটা পাচ্ছি রেশিওটা √11:√21। দেখো কি প্রমাণ করতে দিয়েছে, তাই দিয়েছে প্রমাণ করতে, √11:√21, তাহলে প্রমাণিত হয়ে গেল। আচ্ছা, তো এখানে ফার্স্ট এডটা আমাদের বলেছে যৌগিক গড় 24 হলে পি এর মান কত। তো ফার্স্ট এডটা তো আমরা আশা করি পারবো সবাই, বা পেরেছি সবাই। তো এখানে যেটা হবে সেটা হচ্ছে শ্রেণীসীমাটা তো আমাদের দিয়েছে, শূন্য থেকে 10, 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, এবং 40 থেকে 50। পরিসংখ্যা যেটা দিয়েছে বা ছাত্র সংখ্যা F লিখে দিচ্ছি সরাসরি, 15, 20, 35, P 10। যেহেতু যৌগিক গড় বের করতে হচ্ছে, তাই আমাদের এখানে একটা মধ্যমান করে নিতে হবে, আমরা মধ্যমানটা বের করে নিচ্ছি, এটাকে সাধারণত xi ধরা হয়। এটা 5, 15, 25, 35 এবং 45। এরপরে যেটা বের করা হয় সেটা হচ্ছে এটা fi, fi xi, 5 15 75, 15 দুগুণে 30, কত হয় গুণ করলে 35 আর 25, 5 5 25, 5 হাতে 2, 5 দুগুণে 10, 15 25, 7 হাতে 2, 3 দুগুণে 6, 2 8, 875, 875। এটা 35p, এটা হচ্ছে 450। তাহলে এখান থেকে সামেশন fi কত পাচ্ছি, 20, 10 এ 30, 65, 70, 80 প্লাস p বা p প্লাস 80, আর এখান থেকে সামেশন fi xi 1700 প্লাস কত, 1700 প্লাস 1700 প্লাস 35p। তাহলে প্রশ্নানুসারে যেটা লেখা যায় সেটা হচ্ছে 1700 প্লাস 35p বাই p প্লাস 80 ইজ ইকুয়াল টু 24। কোনাকুনি গুণ করলে 1700, 35p, 24p, 4 8 32, 2 হাতে 3, 8 দুগুণে 16, আর 3 এ 19। এখান থেকে 35p
মাইনাস 24p 1920 এটা 11p 022 তাহলে p is equal to 220 by 11 20 তাহলে p এর ভ্যালু কত পেয়ে গেলাম 20 পেয়ে গেলাম তারপরেরটা এখানে আবার 60 61 থেকে শুরু অর্থাৎ শ্রেণী সীমানা আমাকে করে নিতে হবে তো আগে এখানে শ্রেণীটাকে লিখে নিই তারপরে এখানে শ্রেণী সীমাটা লিখব শ্রেণী দিয়েছে 51 থেকে 60 তারপরে 61 থেকে 70 তারপরে 71 থেকে 80 তারপরে 81 থেকে 90 তারপরে 91 থেকে 100 and then 101 থেকে 110 তো শ্রেণী সীমানাটা কত হচ্ছে আমাদের 50.5 থেকে 60.5 এদিকে হচ্ছে 60.5 থেকে 70.5 এদিকে 70.5 থেকে 80.5 80.5 থেকে 90.5 90.5 থেকে 100.5 100.5 থেকে 110.5 এটা গেল শ্রেণী সীমা এরপরে চলে আসি পরিসংখ্যা পরিসংখ্যা আমাদের কি দিয়েছে 4 10 15 20 15 4 এখানে আমাদের লাগবে হচ্ছে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি বা ক্রমযৌগিক পরিসংখ্যা এটা আমাদের লাগবে এটাই বেসিক্যালি মেইন ক্রমযৌগিক পরিসংখ্যা এটা 4 10 এর 14 15 29 স্যার এখানে ক্ষুদ্রতর সূচক কতটা লিখতে হবে ও কোনো দরকার নেই লেখার আর খালি সংখ্যাগুলো মানে অধিক অঙ্কনের সময় লিখবো হ্যাঁ 68 তাহলে n/2 স্যার হ্যাঁ বলছি পার্ট করে ওই যোগগুলো করে করে দেখাতে হবে না ক্ষুদ্রতর ক্রমযোগী না, পরিসংখ্যা যে হচ্ছে এই তো পার্ট পার্ট করে লিখছিস তো অসুবিধা নেই আচ্ছা তাহলে 34 স্যার হ্যাঁ স্যার বলছি এখানে এই ক্রমযৌগিক পরিসংখ্যাটা এটা কি করতে হবে না এখানে পরিসংখ্যাটা যদি যোগ করে নিচে 68 লিখে দিই না ক্রমযৌগিক পরিসংখ্যা লাগবে তো ও ঠিক তাহলে আছে তুই বুঝবি কি করে এই 34 কোথায় আসছে তুই বুঝবি কি করে? আটকে গেছিলাম বুঝতে পারছিলাম না 34 এবার 29 এর বেশি তার মানে মধ্যমা শ্রেণী হবে এই শ্রেণীটা আচ্ছা তাহলে এবার লিখতে হবে যে সুতরাং মধ্যমা শ্রেণী হচ্ছে 80.5 থেকে 90.5 এবার আসি আমরা মধ্যমাতে মধ্যমা হচ্ছে L প্লাস n/2 মাইনাস CF বাই কি হয় F ইনটু H তো এবার লিখি ভ্যালুস গুলো মধ্যমা শ্রেণীটা তো লিখেছি আমরা তাহলে L বলতে এইটা তাহলে L এর জায়গায় আমরা লিখছি হচ্ছে 80.5 প্লাস n/2 তো আমরা বের করেছি 34 CF মানে কোনটা নেব এইটা অর্থাৎ মধ্যমা শ্রেণীর যেটা আগের
এফ কোনটা? মধ্যমা শ্রেণীর যেটা পরিসংখ্যা, অর্থাৎ এইটাকে নেব 20, আর এইচ হচ্ছে কত বিয়োগ করে 90.5 থেকে 80.5 বিয়োগ করলে 10 হয়, 0 0 কেটে দিই, তাহলে 80.5 এটা বিয়োগ করলে হচ্ছে 5/2 মানে 2.5, 82, এটা হচ্ছে 83। আশা করি এটা বেরিয়েছে সবার। হ্যাঁ স্যার। হ্যাঁ। হ্যাঁ স্যার। ওকে, আচ্ছা লাস্ট ওয়ান সংখ্যাগুরু মান, তো সেটাকে আমরা তুলে নিই। এখানেও শ্রেণী, এখানে আবার 10-এর কম, 20-এর কম, 30-এর কম, 40-এর কম এরকম ভাবে দিয়েছে, তো ওখান থেকে আমাদের শ্রেণীটা লিখে নিতে হবে, ছকটা তৈরি করে নিতে হবে। প্রথম কথা হচ্ছে শ্রেণী সীমা শ্রেণী সীমা, তো 10-এর কম মানে হচ্ছে 0 থেকে 10, এটা একটা নেব। 20-এর কম মানে হচ্ছে 10 থেকে 20, এটা একটা নেব। 30-এর কম মানে হচ্ছে 20 থেকে 30, এটা একটা নিলাম। 40-এর কম মানে হচ্ছে 30 থেকে 40, এটা একটা নিলাম। আর 50-এর কম মানে হচ্ছে 40 থেকে 50, এটা আরেকটা নিলাম। আচ্ছা, এবার এখানে যেটা দেওয়া আছে সেটা কিন্তু ক্রমযৌগিক পরিসংখ্যা দেওয়া আছে, তা আমি এখানে সিএফ টা লিখে তারপরে এফ টা লিখে তোমাদের বুঝতে সুবিধা হবে, আর কিছুই নয়। সিএফ টা দেওয়া আছে 3, না না, এটা শুধু এফই দাও, পরিসংখ্যাই দাও। পরিসংখ্যাটা আমি কি করে বার করছি সেটা আমি বলে দিচ্ছি তোমাদেরকে, এখানে লিখে দিচ্ছি। ফার্স্টে এখানে প্রথমটা তো 3, তারপরটা হবে 8 থেকে 3 বিয়োগ করে যেটা, তারপরেরটা দেওয়া আছে 17, তো 17 থেকে 8 বিয়োগ করলে যেটা, তারপরে দেওয়া আছে 20, 20 থেকে 17 বিয়োগ করলে যেটা, তারপরে আছে 22, 22 থেকে 20 বিয়োগ করলে যেটা। অর্থাৎ আমি এফ টা এখানে আরেকবার লিখছি যাতে বুঝতে সুবিধা হয়, 3, 5, 11, 3 আর 2, এই হচ্ছে আমাদের ফ্রিকোয়েন্সি বা পরিসংখ্যা পেয়ে গেলাম। আমাকে বলেছে সংখ্যাগুরু মান বের করতে, তো সংখ্যাগুরু মান বের করতে গেলে আমাকে প্রথমে যেটা দেখতে হয় যে কোন শ্রেণীটার পরিসংখ্যা সবচেয়ে বেশি, তো দেখা যাচ্ছে যে এই শ্রেণীটার পরিসংখ্যা সবচেয়ে বেশি 11, তাহলে সংখ্যাগুরু শ্রেণী হচ্ছে এটা, তা লিখে দিলাম সংখ্যাগুরু শ্রেণী হচ্ছে 20 থেকে 30। তাহলে আমাকে মোট বার করতে বলেছে বা সংখ্যাগুরু মান, তাহলে মোট ইজ ইকুয়াল টু, এটা তো 9 হবে না? হ্যাঁ হ্যাঁ স্যার, 17 - 8 9 হবে। তাহলে হবে তো। ও 9 হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখ ওটাই বেশি থাকছে, বাঁচা গেছে। তাহলে এল প্লাস f1 মাইনাস f0 বাই, মানে f1 বলতে তো এইটা, f1 এটা, তার আগেরটা f0, তার পরেরটা হচ্ছে f2, তাহলে f1 মাইনাস f0 বাই 2f1 অর্থাৎ 2 into 9 মাইনাস f0 মাইনাস f2 ইন্টু এই সংখ্যাগুরু শ্রেণীর যেটা শ্রেণী দৈর্ঘ্য অর্থাৎ 10, তাহলে আলটিমেটলি কত পাওয়া যাচ্ছে, 20 প্লাস 4 বাই 18 থেকে 8 বাদ দিলে 10 ইন্টু 10, তার মানে হচ্ছে 24। এটা সেভ হয়ে যাক। ওকে, এবার মেঘ কিছু অঙ্ক পাঠিয়েছে বলে, এই একটা অঙ্ক পাঠিয়েছে মেঘ, কি বলছে এখানে, যদি 4 sin theta plus 3 cos theta m
4 sin theta plus 3 cos theta m এবং 4 cos theta minus 3 sin theta n হয়, তবে m স্কয়ার প্লাস n স্কয়ার এর মান চেয়েছি। m স্কয়ার প্লাস n স্কয়ার। আচ্ছা, এখান থেকে m স্কয়ার কত পাবো? এখান থেকে m স্কয়ার পাবো 4 sin theta plus 3 cos theta হোল স্কয়ার। এটা পাবো হচ্ছে 16 sin স্কয়ার থিটা প্লাস 9 cos স্কয়ার থিটা, 3 4 12 দুগুণে 24 sin থিটা cos থিটা। আচ্ছা, এখানে আমরা যদি sin স্কয়ার থিটাটাকে 1 minus cos স্কয়ার থিটা লিখতেই পারি, cos স্কয়ার থিটাটাকে 1 minus sin স্কয়ার থিটা লিখতেই পারি, প্লাস 24 sin থিটা ইন্টু cos থিটা। একবারই করে দিই, 16 প্লাস 9 মাইনাস 16 cos স্কয়ার থিটা মাইনাস 9 sin স্কয়ার থিটা 24 sin থিটা cos থিটা 25 মাইনাস কমন নিয়ে নিয়েছি তিনটের থেকে, তাহলে এটা থাকে 4 cos থিটার হোল স্কয়ার প্লাস হয়ে যাবে, তারপর এটা প্লাস হয়ে যাবে 3 sin থিটার হোল স্কয়ার, তারপর এটা প্লাস ছিল মাইনাস হয়ে যাবে 2 into 4 cos থিটা into 3 sin থিটা। তো 25 মাইনাস এটাকে লিখতে পারি a মাইনাস b তার হোল স্কয়ার। ওটা মানে হচ্ছে কি, এটা মানে হচ্ছে n স্কয়ার, তাহলে m স্কয়ার প্লাস n স্কয়ার ইজ ইকুয়াল টু 25। আমাকে এটার ভ্যালু চেয়েছে, এটার ভ্যালু হচ্ছে 25। এটা বলছে একটি বরফের গোলক গলতে শুরু করার 15 মিনিট পর দেখা গেল তার বক্রতলের ক্ষেত্রফল 19% হ্রাস পেয়েছে। তাহলে এই সময় যত শতাংশ বরফ গলেছে সেটা, তাহলে প্রাথমিক ব্যাসার্ধ r ধরা হচ্ছে এখানে, ঠিক আছে? প্রাথমিক ব্যাসার্ধ যখনই r ধরা হয়ে গেল, তো আয়তন হচ্ছে এটা, তার এটাকে v ধরা হয়েছে, বক্রতলের ক্ষেত্রফল 4 pi r স্কয়ার। এবার বলছে বক্রতলের ক্ষেত্রফল 19% হ্রাস করে, তাহলে বক্রতলের ক্ষেত্রফল ছিল এটা। এবার বক্রতলের ক্ষেত্রফল যদি 19% হ্রাস পায়, বক্রতলের ক্ষেত্রফল যদি আমাদের 19% হ্রাস পায়, তাহলে কত হবে? 100 minus 19 by 100, এটা হচ্ছে বক্রতলের ক্ষেত্রফল। তো তখন যদি আমরা তার ব্যাসার্ধকে যদি r1 ধরি, তাহলে 4 pi r1 square is equal to এটা হওয়া উচিত, সেখান থেকে r1 এর মানটা বের করলাম। তাহলে এখন আয়তন হচ্ছে এটা, আগের আয়তন তো 4/3 pi r কিউব, এটা তো ছিলই, v ধরা ছিল, এখান থেকে ইন টার্মস অফ v দিয়ে বার করলাম, তাহলে আয়তনটা কমছে কত? বিয়োগ করে পাওয়া গেল v মাইনাস এটা 271 v বাই 1000, তাহলে শতকরা কমে এত, বা এখানে পার্সেন্টেজটা তারপরে দিয়েছি, শতকরা লিখেছি বলে এখানে পার্সেন্টেজটা দিইনি। ঠিক আছে, তাহলে ক্লাস শেষ হলো আজকের।